হাই, হ্যালো, সবাই কেমন আছো? গুড ইভিনিং সবাইকে। চলো, মুখ দেখা যাচ্ছে নিশ্চয়ই, আশা করি দেখতে পাচ্ছ তোমরা সবাই। আগুন লেগেছে হচ্ছে আমার দোষেই লেগেছে। আমি গ্যাসটা জ্বালিয়ে দেশলাই যেটা ওটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, আর ডাস্টবিনে একটা ডিমের ট্রে ছিল, ডিমের ট্রে আগুন ধরে গেছিল, আমি খেয়ালও করিনি। সেই দুপুর বেলা ফেলেছিলাম, এখন গিয়ে মানে এতক্ষণ পরে ধোয়া লেগেছে। ঠিক আছে। গ্যাস গ্যাস গ্যাসের থেকে গ্যাসে দেশলাই দিয়ে জ্বালাই, আমাদের লাইটার এখানে ছিল না, তো দেশলাই দিয়ে ধরিয়ে দেন দেশলাইটা ফেলেছিলাম হচ্ছে ডিমের ট্রের উপর। ডিমের ট্রেতে আগুন ধরেছিল। চলো। হ্যাঁ, দুপুরে আস্তে আস্তে ধরে তো, আস্তে আস্তে ধরে। কখন ধরেছে, তলার দিকে ছিল, আস্তে আস্তে ধরতে 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 যখন বেশি ধরেছে তখন দেখা গেছে। তা আবার আমি দেশলাই নিভিয়েই ফেলেছিলাম, ঝেড়ে নিভিয়ে ফেলেছিলাম, তারপরে এই অবস্থা। চলো, এখানে তো প্রশ্ন অন্যদিকেই ঘুরছে, দেখি সবাই আমাকে অন্য অন্য কিছুই সন্দেহ করছে। চলো চলো, ক্লাস শুরু করছি। চলো ক্লাস শুরু করছি। আগুন লাগেনি, মানে স্মোকে পুরো ভরে গেছিল, আগুন কোথাও লাগেনি। মানে ওই ডিমের চেয়ে আস্তে আস্তে ধরে না, ধরতে ধরতে বদ্ধ ঘর ছিল, যখন ঘরটা খোলা হয়েছে তখন ভক ভক করে ধোয়া বেরোচ্ছে সেখান থেকে। ঠিক আছে। চলো। স্বর্ণালী ঠাকুর ঘরে কে, আমি তো গলা খাইনি না, তুমি প্রশ্নটা করলে তাই জন্য বললাম। চলো, একদম মশা লাগবে না, এমনিতেও হরিয়ানাতে মশা নেই, একদমই মশা নেই এদিকে। তো চলো ক্লাস শুরু করছি আমরা। চলো ক্লাস শুরু করছি। তো আগের দিন যেখান থেকে শেষ করলাম ওখান থেকেই শুরু করছি। ঠিক আছে। চলো। চলো, আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম এই পার্টগুলো হয়ে ট্যাক্সোনমি। আজকে আমাদের করার কথা ট্যাক্সোনমি, ঠিক আছে, কিন্তু আমরা এই পার্টের একটুখানি বাকি ছিল, সেইখান থেকে আমরা যাব। ঠিক আছে। আমরা কি করেছিলাম, তোমার এসকেপ ভেলোসিটি অবধি দেখেছিলাম। এইবার আমাদের অরবিটাল ভেলোসিটি সম্পর্কেও জানতে হবে। আমাদের অরবিটাল ভেলোসিটি আর এসকেপ ভেলোসিটিকে যদি পাশাপাশি রাখি, একবার ভেবে দেখো। ভেলোসিটি ইকুয়ালস টু, ভেলোসিটির ফর্মুলা কি, ক্যাপিটাল জি এম ওয়ান, বা যেটা স্মল এম, যা ইচ্ছা দিয়ে ডিনোট করতে পারো, বাই আর। ঠিক আছে। এইটা হচ্ছে কি, এইটা কি, এইটাকে আমরা বলে থাকি ভেলোসিটি। মানে এই যে এম টু যে ম্যাটারটা, এম টু যে ম্যাটারটা, এটা এই ধরো পৃথিবীর চারদিকে ঘুরছে, তাহলে কি আমাদের কি দাঁড়াচ্ছে, এই আর মানে কোনটা দাঁড়াচ্ছে, আর মানে এই টোটাল এর কেন্দ্র থেকে এর কেন্দ্র অবধি দূরত্বটাকে বলবো আমরা কি, আর। ঠিক আছে। এর কেন্দ্র থেকে এর কেন্দ্র অবধি দূরত্বটাকে বলবো আমরা আর। ক্লিয়ার। আর এম ওয়ান কোনটা, এই পৃথিবীর ভর, পৃথিবীর ভর। কোনো একটা বস্তুকে ঘোরাতে হলে, বস্তু যদি চারপাশে ঘোরে, এই এম টুর ভর কোন রকম ম্যাটার করে না। ঠিক আছে। এই যে চারদিকে প্রদক্ষিণ করছে তার ভর ম্যাটার করে না। মানে অরবিটাল ভেলোসিটিতে তুমি কত জোর দৌড়াবে সেটা তোমার ওজনের উপর নির্ভর করছে না। ঠিক আছে। তুমি কত জোরে দৌড়াচ্ছ তোমার ওজনের উপর নির্ভর করছে না। ক্লিয়ার। তো এর ক্ষেত্রেও তেমনি, এর ক্ষেত্রেও তেমনি তোমাকে যখন অরবিটাল ভেলোসিটি বার করতে হবে, তখন কাকে প্রদক্ষিণ করে ঘুরছে সেটার ভর ম্যাটার করছে। আর কি ম্যাটার করছে, ব্যাসার্ধ। ঠিক আছে। এই দুটোর মধ্যে দূরত্ব, এক কথায়। ঠিক আছে। ভেলোসিটি এটার উপর ম্যাটার করছে। কিন্তু যদি তুমি এসকেপ ভেলোসিটি দেখো, এসকেপ ভেলোসিটির ফর্মুলাতে কি দাঁড়াচ্ছে দেখো, মনে রাখার একটা সহজ ফর্মুলা ধরে নাও, টু জি এম ওয়ান বাই আর, তাই তো। ঠিক আছে। এখানে এম ওয়ান, এখানে ধরেছিল স্মল এম, একই ব্যাপার। ঠিক আছে। চলো, টু জি এম ওয়ান বাই আর, এটা হচ্ছে কি, এই গ্রহটার এসকেপ ভেলোসিটি, এই গ্রহটার এসকেপ ভেলোসিটি। ক্লিয়ার। এই গ্রহটার এসকেপ ভেলোসিটি কি, তার মানে এটা। এবার ভেবে দেখো, দুয়ের রুট মানে কি, সামান্য, একের থেকে সামান্য বেশি। দুয়ের রুট হচ্ছে কত, একের থেকে সামান্য বেশি, তাই তো। তার মানে এমনি যা ভেলোসিটি একটা গ্রহের, একটা উপগ্রহের, একটা গ্রহের চারদিকে যে স্পিডে ঘোরে তার থেকে সামান্য বেশি। কত গুণ বেশি, মাত্র √2 গুণ বেশি। যদি তার স্পিড হয় সে কি হবে, এই কক্ষপথ ছেড়ে
বেরিয়ে যাবে, তখনই সে কি হবে, এই কক্ষপথ ছেড়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? যখনই √2 হয়ে যাবে, এই স্পিডের সাথে √2 গুণ করে দেবে, তখনই কি হয়ে যাবে, তখনই এর এসকেপ ভেলোসিটি পেয়ে যায়, তখন সে কি হবে, এই কক্ষপথ থেকে বেরিয়ে অন্য কক্ষপথে স্থাপিত হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো একবার দেখে নি কতটা ক্লিয়ার সবার। একদম 1.414 একদম ঠিক আছে। হ্যাঁ, আগের দিনের কোয়েশ্চেনটাই আসছি, আগে এই দুটো পার্ট শেষ করে নি, আগের দিনের কোয়েশ্চেনটা সবকিছু নিয়ে বর্ণনা করবো, ঠিক আছে, সবকিছু দিয়ে। চলো, তো এই পার্টে এলাম, এই পার্ট থেকে আমরা কি পেলাম, তাহলে এসকেপ ভেলোসিটি সামান্য একটু বেশি, কত গুণ বেশি, √2 গুণ বেশি, ঠিক আছে, বা 1.41 গুণ বেশি। ক্লিয়ার? চলো, চলো এবার গেল হচ্ছে আমাদের অরবিটাল ভেলোসিটি গেল। এইবার আমাদের পড়তে হবে কি, আমাদের যেটা দেখতে হবে সেটা কি, টাইম পিরিয়ড, কতটা সময় লাগছে একটা গ্রহের প্রদক্ষিণ করতে, কত গুণ সময় লাগে, এটা আমাদের জানতে হবে। বার করতে গেলে সহজ ফর্মুলা কি, সার্কামফারেন্স অফ দ্য অরবিট, মানে কি, সার্কামফারেন্স অফ দ্য অরবিট মানে বলছে যে আমাদের যে এই যে এর চারদিকে যে প্রদক্ষিণ করছিল, সার্কামফারেন্স মানে পরিধি, সার্কামফারেন্স মানে কি বলবো, পরিধি, এই যে যেই পথটা ধরে প্রদক্ষিণ করছিল এর পরিধি। ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে কি, সার্কামফারেন্স অফ দ্য অরবিট, তো অরবিটের সার্কামফারেন্স কত, সার্কামফারেন্স ধরে নিলাম 2πr, কারণ আর আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে তোমার পৃথিবী, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরছে, এখান থেকে এইখানে ডিস্টেন্সটা কত, আর। ক্লিয়ার? তো এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত, আর, ঠিক আছে। তো তার জন্য কি হচ্ছে, তার জন্য আমরা কি পাচ্ছি, 2πr, আর এই আর মানে বোঝাচ্ছে কি, আর মানে বোঝাচ্ছে আর প্লাস এইচ, এখানে এইচটা কি, এখানে দেখো লিখেছে এইচ, আর প্লাস এইচ, ঠিক আছে। আর প্লাস এইচ মানে একেবারে সূর্যের মিডিল থেকে পৃথিবীর মিডিল অব্দি দূরত্ব, ঠিক আছে। আর প্লাস এইচ কেন, আর ইজ দ্য ক্যাপিটাল, স্মল আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য অরবিট, মানে এই যে এটাকে যদি সূর্য ধরি, এটাকে যদি পৃথিবী ধরি, তাহলে এর মিডিল পয়েন্ট থেকে এর মিডিল পয়েন্ট অব্দি দূরত্ব কত, স্মল আর, তাই তো, স্মল আর। কিন্তু এইখানে কি বলছে, এইখানে বলছে ক্যাপিটাল আর কোনটা, where r is the radius the orbit which is equal to r plus h, মানে কি বলছে, ভিতরেও তো কিছুটা লুকিয়ে আছে, এই ভিতরটা আর এইটা মিলিয়ে কত হয়, r plus h মানে হচ্ছে তোমার r, এই আরটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তুমি আরও লিখতে পারো ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে গেল কি 2πr, 2πr বাই অরবিটাল ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি। এইবার অরবিটাল ভেলোসিটি আমরা কতবার করেছি, অরবিটাল ভেলোসিটি বার করেছি gm1/r, চলো বসিয়ে দিই, তাহলে কত হবে, √g m1/r, তাই তো। এইবার উল্টে পাল্টে দাও, জাস্ট উল্টে পাল্টে দাও, কি আসছে, উল্টে পাল্টে দিলে, চলো বসাই, 2πr, এই আরটা কি হবে, উপরে গিয়ে √r গুণ হয়। ক্লিয়ার? √r, সরি √2 বসিয়ে দিয়েছি, √r গুণ হয়, ঠিক আছে, √r গুণ হয় বাই √g m1, তাই তো। এইটা আসে কি বলছে, 2πr √r বাই √gm1, এইটা হয়। এইবার দেখো আমরা আর এর মান কি পেয়েছি, আর এর মান কি পেয়েছি, এখানে দেখো আর এর মান আমরা জানি আর প্লাস এইচ, তাই তো। আমি এটা এরকম না করে আমি এইভাবে সহজ হিসাবেই করছি, এই আরটা রুটের ভিতরে ঢুকলে কি হয়ে যায়, 2πr² হয়ে যাবে, এই আরটা ভিতরে ঢুকলে r², আর ভিতরে আরেকটা আর আছে, তাহলে কি হবে, r³ হবে। এই আরটা বাইরে আছে, রুটের মধ্যে ঢুকলে কি হবে, r² হয়ে যাবে, আর ভিতরেও আরেকটা আর আছে, তাহলে r³ হয়ে গেল, বাই √g m1, তাই তো, √g m1 ইকুয়ালস টু কি করব, ইকুয়ালস টু 2πr কে কমন নিলাম, আর বাদ বাকিটাকে রুটের মধ্যে টোটাল ঢুকিয়ে দিলাম, তাহলে কি এলো, r³ বাই
m1 ক্লিয়ার এটাও হতে পারে এটাও হতে পারে আরেকটা জিনিস আমি যদি আরো ভেঙে লিখি ঠিক আছে এই জিনিসটাকে যদি আরো ভেঙে লিখি কি হবে এই জিনিসটাকে আরো ভেঙে লিখলে কি হবে চলো দেখে নি কি করব 2 পাই রুট ওভার আর কিউব মানে আমি কি বলেছি আর মানে আর প্লাস ক্যাপিটাল আর প্লাস এইচ তাহলে ক্যাপিটাল আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি m1 ক্লিয়ার জি m1 তাই তো ক্লিয়ার এতটা আর আমরা মনে করে দেখো আগে করে এসেছিলাম ঠিক আছে স্মল জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার ঠিক আছে জিএম বাই আর স্কোয়ার মানে কি পৃথিবীর ব্যাসার্ধ মানে এখানে কি এখানে সূর্য বলছি তো সূর্যের ব্যাসার্ধ কত আর পৃথিবীর ব্যাসার্ধ কত এইচ তো এখানে সূর্যের ব্যাসার্ধের উপরই তোমার মানে কি নির্ভর করছে গ্র্যাভিটেশনাল ফোর্স তো সেটাই বসালাম ঠিক আছে তো কি বসালাম আমি ক্যাপিটাল আর বসালাম ক্লিয়ার ক্যাপিটাল আর বসালাম তো বসিয়ে দিই 2 পাই রুট ওভার এইবার এইটাকে ভাঙলে কি দাঁড়াচ্ছে জি এম আমাকে বার করতে হবে জি এম ওয়ান ঠিক আছে জি এম ওয়ান আমাকে বার করতে হবে তাহলে কত দাঁড়াচ্ছে স্মল জি আর স্কোয়ার স্মল জি কি আর স্কোয়ার তাই তো তাহলে এবার জি এম ওয়ান এর জায়গায় স্মল জি আর স্কোয়ার বসিয়ে দিই চলো আর প্লাস এইচ এর হোল কিউব বাই স্মল জি বাই আর এর হোল স্কোয়ার ঠিক আছে এটা আমরা সূর্যের বার করছি পৃথিবীর বার করলেও কি বসাবো এটা কি এটা সূর্যের বার করছি জি এস লিখে নি সব থেকে ভালো জি এস মানে গ্র্যাভিটেশন অফ সান ঠিক আছে তো কি দাঁড়ালো হ্যালো শুনতে পাচ্ছ তোমরা আচ্ছা হ্যাঁ তো কি দাঁড়ালো 2 পাই আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি আর স্কোয়ার এইটা এসে আলটিমেটলি আমরা পেলাম ক্লিয়ার এইটা আমরা আলটিমেটলি গিয়ে পেলাম তো এটাই হচ্ছে আমাদের এইখানে বার করা হয়েছে ঠিক আছে তো টাইম ইকুয়ালস টু কি 2 পাই রুট ওভার আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি আর স্কোয়ার ঠিক আছে এইবার আরেকটা জিনিস ভেবে দেখো যে ঠান্ডা ঠিক আছে তো এইবার আমরা দেখব কি আমাদের এখানে বলা হচ্ছে স্যাটেলাইট অরবিটস ভেরি ক্লোজ টু দ্য আর্থ স্যাটেলাইট অরবিটটা কি পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করলে কি হবে যদি এটা ধরো পৃথিবী স্যাটেলাইটটা এইখানে অবস্থান করছে মানে এতটাই কম দূরত্ব যে নগণ্য সেটা তখন হলে কি হবে আমি এইচটাকে অমিট করে দিতে পারি আমি কি করতে পারি এইচটার হিসাব নাই করতে পারি এইচটার হিসাব না করলে কিচ্ছু যায় আসে না কারণ কি এটা খুবই সামান্য তখন কি করব আমি এইচটাকে সরিয়ে ডাইরেক্ট মান বসিয়ে দেব তখন কি হচ্ছে যখন এইচ নগণ্য বা স্যাটেলাইটটা খুব কাছে অবস্থিত তখন কি হবে এইচ কে আমি 0 ধরে নেব তখন কি হবে 2 পাই রুট ওভার ক্যাপিটাল আর এর কিউব বাই জি আর স্কোয়ার আর আর স্কোয়ার আর এটা কেটে যাবে তো পড়ে থাকবে কি 2 পাই রুট ওভার ক্যাপিটাল আর বাই স্মল জি তো এইটা কখন যখন এইচ নগণ্য এইচ খুব কম দূরত্বে অবস্থিত চাঁদের ব্যাপারে এইটা হবে না চাঁদের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা লাগালে হবে না কিন্তু আমরা যে মানে কৃত্রিম স্যাটেলাইট ছাড়ি সেইগুলোর ক্ষেত্রে তুমি এই ফর্মুলা লাগাতে পারো কারণ সেগুলো খুবই সামান্য দূরত্বে অবস্থিত পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় ঠিক আছে খুব সামনে অবস্থিত আর খুবই ছোট হয় ঠিক আছে খুবই ছোট হয় সেটা ক্লিয়ার পৃথিবীর সাপেক্ষে একটা স্যাটেলাইটের আকার খুবই ছোট তো ক্লিয়ার একটু জল খেয়ে নিলাম জল তেষ্টা পেয়েছিল মারাত্মক আবার ক্লিয়ার একটু কঠিন আছে কোনো কিছু দরকারই নেই তোমার মনে রাখার খালি ফর্মুলা মনে রাখো ঠিক আছে ক্লিয়ার স্যার সব মাথার উপর দিয়ে যাচ্ছে চলো আরেকবার মাথার ভিতরে ঢোকাই চলো মাথার মধ্যে ঢোকানোর তাহলে এবার রাস্তায় এগোই
চলো, এইটা সূর্য বা এটা পৃথিবী ধরলাম, এর চারদিকে একটা স্যাটেলাইট কি করছে, স্যাটেলাইট প্রদক্ষিণ করছে একটা কক্ষপথ দিয়ে। এই স্যাটেলাইটটার পৃথিবীকে প্রদক্ষিণ করতে কত সময় লাগবে, তোমাকে প্রশ্ন বলেছে এটা, ঠিক আছে? এই স্যাটেলাইটটার পৃথিবীকে প্রদক্ষিণ করতে কত সময় লাগবে, তাই তো? এটা পৃথিবীর কেন্দ্র, এটা স্যাটেলাইটের কেন্দ্র, ক্লিয়ার? এটা পৃথিবীর কেন্দ্র, এটা স্যাটেলাইটের কেন্দ্র। এইবার ভালো করে যদি দেখো, আর কোনটা ক্যাপিটাল আর বলে যেটা ডিনোট করা হচ্ছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইখান থেকে এইটা, এই টোটালটা। আর এইচ কোনটা, এই যে ভিতরে সামান্য একটু ডিস্টেন্স দেখতে পাচ্ছ, সামান্য একটু, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এইচ, ঠিক আছে? যেটা কি একটা পৃথিবীর সাপেক্ষে একটা স্যাটেলাইটের দূরত্ব কি খুবই সামান্য, মানে এই কেন্দ্র আমি যদি একটা মার্ক করি, অন্য কালি দিয়ে যদি মার্ক করি, এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে এইচ, তো এটাকে তো আমি এর সাপেক্ষে এইখান থেকে এই যে আর থেকে এতটা দূরত্ব, এটাকে কি বলবো আমরা, ক্যাপিটাল আর। এটাকে কি বলে ডিনোট করছি, টোটালটাকে ক্যাপিটাল আর। তাহলে স্যার স্মল আর বলে কোনটা ডিনোট করলেন? স্মল আর বলে ডিনোট করলাম হচ্ছে এই, ধরো স্যাটেলাইটটার এবার পুরো কেন্দ্র অবধি আমি দূরত্ব মাপবো, কেন্দ্র অবধি, তখন আমি কি ধরলাম, কেন্দ্র অবধি দূরত্ব মাপলে তখন ধরলাম আমি স্মল আর। কিন্তু কেন্দ্রের আগে অবধি, মানে যেই কক্ষপথ ধরে প্রদক্ষিণ করছে এর আগে অবধি, ঠিক আছে, তখন কি ধরবো আমি, আর ধরবো, ঠিক আছে? সেটাকে আমি কত ধরবো, আর ধরবো, ক্যাপিটাল আর। কারণ এই স্যাটেলাইটটা খুবই ছোট, কিন্তু চাঁদের যদি আমাকে নির্ণয় করতে হয়, চাঁদের ব্যাসার্ধ দেখো তো, চাঁদের ব্যাসার্ধ অনেকটাই বড়, তাহলে আমাকে এখানে এইচ এর মান অনেকটা, এই ক্ষেত্রে এইচ এর মান দাঁড়ায় অনেকটা, তখন আমি এইচ কে জিরো ধরতে পারবো না। কিন্তু আমরা যে স্যাটেলাইট গুলো লঞ্চ করি সেগুলোকে আমরা এইচ জিরো ধরতে পারি আমাদের সাধারণ ফিজিক্সের হিসাবে, ঠিক আছে? ঠিক আছে, চলো এইবার এখানে কি ফর্মুলা বলেছিল, সার্কামফারেন্স অফ দা অরবিট বাই অরবিটাল ভেলোসিটি। টাইম পিরিয়ড মানে কি, টাইম পিরিয়ড মানে সার্কামফারেন্স অফ অরবিট, ঠিক আছে? বাই, বাই কি, বাই আমাদের অরবিটাল ভেলোসিটি, যেটা আমরা এইখানে নির্ণয় করেছি, ঠিক আছে? অরবিটাল ভেলোসিটি কি দাঁড়ায়, মানে কি, মানে কি স্যার, সার্কামফারেন্স অফ দ্য অরবিট মানে কি? তুমি সাধারণ অঙ্কের হিসাবে দেখো, তুমি গেছো 5 কিলোমিটার, তুমি 5 কিলোমিটার দূরত্ব কভার করেছো কতক্ষণে, তুমি কত কিলোমিটার বেগে কভার করেছো, 2.5 কিলোমিটার বেগে 5 কিলোমিটার দূরত্ব কভার করেছো, ঠিক আছে? 5 কিলোমিটার দূরত্ব কভার করেছো কতক্ষণ, কত স্পিডে, 2.5 কিলোমিটার স্পিডে। তার মানে তুমি কতক্ষণে রাস্তাটা কভার করেছো, বার করতে কি করতে হবে, তুমি 5 কে 2.5 দিয়ে ভাগ করে দাও, তুমি পেয়ে গেলে, কত পেলে, 2 ঘন্টায় কভার করেছো। কি করে বার করলে, কারণ তুমি দূরত্বটা নিয়েছো, দূরত্ব বা ডিস্টেন্স বাই কি করেছো, ভেলোসিটি করেছো, ডিস্টেন্স বাই ভেলোসিটি করেছো। এইখানেও তো আমি ডিস্টেন্স বাই ভেলোসিটি করছি, মানে এই যে স্যাটেলাইটটা ঘুরে এই যে এই ডিস্টেন্সটা কভার করলো, স্যাটেলাইটটা ঘুরে এই ডিস্টেন্সটা কভার করলো, এটা কতটা, আমরা জানি কি বৃত্তের পরিধিটা কভার করেছে, বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2 পাই আর, তো বসিয়ে দাও, 2 পাই আর, কোন আর, এই যে স্মল আর, ঠিক আছে? আর যদি ক্যাপিটাল আর হতো তখন ক্যাপিটাল আর প্লাস এইচ বসাতে হতো। এটাকেই আর কি, অরবিটাল ভেলোসিটি আমরা কতবার করেছিলাম, অরবিটাল ভেলোসিটি বার করেছিলাম আমরা জি এম বাই আর, ঠিক আছে? আর জি এম বাই আর, তাই তো? এখানে আমরা অরবিটাল ভেলোসিটি বার করেছি, এখানে দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে। চলো তারপরে আমরা এই দুটো পেলাম, ক্লিয়ার? আমরা কি পেলাম, এই দুটো পেলাম, ওকে? সরি, এটা এই আর নয়, এটা ক্যাপিটাল আর। কারণ কি, আমরা যখন ভেলোসিটি বার করছি তখন এখান থেকেই কক্ষপথের দূরত্বটাই টুকুই নিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা ক্যাপিটাল আর পেলাম, তাই তো? দেখো এখানে আমরা ক্যাপিটাল আর বার করেছিলাম, হয়ে গেল, সরি স্মল আর, ক্যাপিটাল আর কেন লিখছি, স্মল আর হবে, এটা ঠিকই আছে, ওখানে স্মল আর হিসাবেই বার করা হয়েছিল, তাই তো? তো স্মল আর, চলো, তো স্মল আর বসালাম, রুট ওভার জিএম বাই স্মল আর। এইবার এটাকে ভাগ করলে কি হয়, রুটের মধ্যে আছে 2 পাই আর, রুট আর হয়ে যাবে উপরে,
বাই রুট ওভার জি এম, বাই রুট ওভার কি হলো জি এম হলো, ঠিক আছে, বাই রুট ওভার কি হলো জি এম ইকুয়ালস টু, এইবার এই স্মল আর মানে কি, এই স্মল আরটা মানে এইখান থেকে এতটা ডিস্টেন্স মানে কি বলেছি আমি স্মল আর, আর স্মল আর মানে কি ক্যাপিটাল আর প্লাস এইচ, যদি আমাকে এইখান থেকে এতটা দূরত্ব বার করতে হয় তাহলে কি ক্যাপিটাল আর প্লাস এইচ, তো সেটাই আমি লিখবো, আর এর জায়গায় মান বসিয়ে দেবো 2 পাই আর, ঠিক আছে, এই যে এই আরটা ভিতরে ঢুকলে কি হয়ে যাবে, রুট ওভারের ভিতরে ঢুকলে স্কোয়ার হয়ে যাবে, আর ভিতরে একটা অলরেডি আর উপস্থিত, তার মানে কি হলো আর হলো, বসিয়ে দিলাম রুট ওভার জি এম, ক্লিয়ার, তারপরে কি হলো 2 পাই রুট ওভার আর কিউব বাই রুট ওভার জি এম। এইবার আর কিউবের মান কত বসাবো বললাম ক্যাপিটাল আর প্লাস এইচ, ঠিক আছে, আর এর মান কত ক্যাপিটাল আর প্লাস এইচ, মান বসিয়ে দাও 2 পাই ক্যাপিটাল আর প্লাস এইচ তার হোল কিউব, ক্লিয়ার, বাই রুট ওভার জি এম, ঠিক আছে, রুট ওভার জি এম, তাহলে আলটিমেটলি আমি এটা লিখতে পারি তো 2 পাই হোল রুট ওভার করে দিলাম আর প্লাস এইচ এর হোল কিউব বাই জি এম, তাই তো, এইটা আমরা করতে পারি। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আমরা অলওয়েজ জানি, আমরা মাসও জানি, মাস যদি বলে দেওয়া থাকে তো, ঠিক আছে, তাহলে যদি মাস বলে দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে টি বার করে নিতে পারবো। এখানে আমাকে টাইম বার করতে হলে কতক্ষণে প্রদক্ষিণ করছে বার করতে হলে, এই পৃথিবীর চারদিকে স্যাটেলাইটটা কত জোরে প্রদক্ষিণ করছে জানতে হলে আমাকে কি করতে হবে, জি এর মান সবাই জানে কনস্ট্যান্ট, ঠিক আছে, আমাকে জানতে হবে কি পৃথিবীর ভর, ঠিক আছে, যে ক্যাপিটাল এম যেটা পৃথিবীর ভর প্লাস প্লাস কি পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবী থেকে এই কক্ষপথের দূরত্ব, এবং কি এইচ মানে কি এই স্যাটেলাইটের ভিতরের ব্যাসার্ধটুকু আমাকে জানতে হবে, তাই তো, তো গেল, সেটা আমরা না হয় জেনে নেব। তারপরে আমরা আরেকটা ফর্মুলা বার করেছিলাম, তোমরা যদি পড়ে থাকো আগের চ্যাপ্টারে, এখানে আমি ওই মানে স্লাইডটা আনিনি, না এনেছি, দেখো এই যে এই ফর্মুলাটা থেকে আমরা কি পেয়েছিলাম, জি এর মান পেয়েছিলাম না, জি এর মান কত ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, তো এইখানে এই মানটা দিয়েও তো আমি কিছু বার করতে পারি, তো সেটাই আমি বার করেছিলাম, কি বার করেছিলাম জি ইকুয়ালস টু, সরি কি হলো এখানে আমি কি করেছিলাম, ঠিক আছে, হ্যাঁ, জি ইকুয়ালস টু জি এম বাই বাই কি আমরা এখানে বার করেছি দেখো জি এম বাই আর স্কোয়ার করে দাও, তো কি করব আমরা আর স্কোয়ার বসিয়ে দেবো এইখানে যেমন করেছিলাম, দেখো ক্লিয়ার, আর স্কোয়ার করেছিলাম কারণ আমরা এটা আগেই আবিষ্কার করেছি, অলরেডি আবিষ্কার হয়ে গেছে, মান বসিয়ে দিলাম। এইবার আমাকে এই জিএম এর অবধি আনতে হবে, ভেঙে জিএম আনতে হবে, কি করলাম জিএম ইকুয়ালস টু স্মল জি বাই আর স্কোয়ার, ঠিক আছে, এখানে এই জিএম এর মানটা এখানে গিয়ে বসিয়ে দেবো, কত এলো তাহলে 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই বাই কি বাই জিএম এর মান কত স্মল জি বাই আর স্কোয়ার, ঠিক আছে, আমার যদি পৃথিবীর ভর না দেওয়া থাকে, যদি খালি এইখান থেকে এইটুকুনি দূরত্ব দেওয়া থাকে, তাতেও আমি ইজিলি বার করে নিতে পারছি, তাহলে মাসের ঝামেলা আমি রাখবো কেন মাথায়, যদি আমি মাস ছাড়াও বার করে নিতে পারি কোন একটা বস্তুর, কি কোন একটা বস্তুর যে টাইম কতখানি সময় নেবে সেটা যদি আমি মাস ছাড়াও বার করে নিতে পারি, আমি নিশ্চয়ই মাস রাখবো না, তাহলে আমি জি এর মান সবসময় জানি কনস্ট্যান্ট, মানে এটা কি হবে, এটা 9.8 হয়, আর রাউন্ড ফিগারে ধরলে 10 হয়, তাহলে আমি এই ফর্মুলাটাই সবসময় মাথায় রাখবো, তাহলে টি ইকুয়ালস টু কত, এইটা হচ্ছে তার ফর্মুলা, টি ইকুয়ালস টু কত মানে টাইম কত লাগবে 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল থ্রাইস, রুট ওভার আর প্লাস এইচ হোল থ্রাইস হোল টু দি পাওয়ার 3 বাই জি আর স্কোয়ার। যদি কেউ মনে করছো বুঝতে পারিনি, কোনো দরকার নেই, জাস্ট ফর্মুলা মনে রাখো, মুখস্থ রাখো, তাতেই হবে, ঠিক আছে, ফর্মুলা মুখস্থ রাখো তাতেই হবে, কোনো অসুবিধার কিছু নেই এতে, ঠিক আছে, আর যদি বুঝে গিয়ে থাকো সহজ হিসাব, দূরত্ব বাই বেগ, সময় বার করার ফর্মুলা কি দূরত্ব বাই বেগ, ক্লিয়ার, তো এই ফর্মুলাটা দিয়েই এই টোটালটা তৈরি হয়েছে, ক্লিয়ার। এইবার t ইকুয়ালস টু 2 পাই রুট ওভার আর প্লাস এইচ এর হোল থ্রাইস বাই স্মল জি বাই আর স্কোয়ার, এইটা গেল, এইটা আমরা পেলাম।
এইবার আমি বলছি কি, এটা তো একটা সাধারণ স্যাটেলাইট, স্মল একটা স্যাটেলাইট। এটা যদি চাঁদ হতো তাহলে আমি এই ফর্মুলায় ফেলতাম। এটা স্মল স্যাটেলাইট, খুব জোর কত হবে এর, এইটুকুনি ডিস্টেন্স 10 মিটার হবে খুব বেশি হলে। 10 মিটার, পৃথিবীর এইখান থেকে এত দূর দূরত্বের কাছে 10 মিটার কি কিছু? কিছুই না, অতি সামান্য একটা। ঠিক আছে, তখন আমি কি ধরে নেব? তখন আমি এইচ কে 0 ধরে নিতে পারি, কারণ খুবই নগণ্য জিনিসটা, কি খুবই নগণ্য জাস্ট। তাই জন্য আমি এইচ কে কি ধরে নেব? এইচ যখন খুব ছোট হবে, খুব 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 ছোট হবে, তখন আমি কি ধরবো? তখন আমি ধরবো এইচ কে 0 ধরে নেব। সেটা করে আমি একটা ফর্মুলা বার করে নিলাম। তাহলে কি, খুব ছোট স্যাটেলাইটের যখন ব্যাপার হবে 2 পাই বাই ক্যাপিটাল আর কিউব বাই স্মল জি আর স্কোয়ার। ঠিক আছে, এইবার এইটা কাটাকুটি হলে কি হচ্ছে? এইটা কাটাকুটি হলে দাঁড়াচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর আর কিউব কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 পাই রুট ওভার ক্যাপিটাল আর বাই স্মল জি। ক্লিয়ার? তো এইটা হলো আরেকটা ফর্মুলা, যখন খুব ছোট স্যাটেলাইটের ব্যাপারে আমরা আলোচনা করবো। আর যখন চাঁদের ব্যাপারে আমরা বলবো, বা কোনো অন্য কোনো উপগ্রহ, প্রাকৃতিক উপগ্রহ, সেইগুলোর ব্যাপারে আলোচনা করলে আমাদের ভাবার কোনো দরকারই নেই, তখন আমাদের পুরো এইটার ব্যাপারে জানতে হবে। আর যদি স্মল স্যাটেলাইটের ব্যাপারে মানে হিসাব করি, অপ্রাকৃতিক স্যাটেলাইটের ব্যাপারে, তখন আমাকে এই এইচটা হিসাব না করলেও চলবে। এটাই ছিল মেন ব্যাপার, আর কিছুই না। আর যাদের বুঝতে মনে করছো বুঝতে পারিনি স্যার এখনো, তো বোঝার কোনো দরকার নেই, মুখস্থ করে নেবে। ঠিক আছে, সানের সাথে আর্থের ক্ষেত্রেও, আর্থের এইচ খুব ছোট, কিন্তু একটা জিনিস মাথায় করে দেখো, 36,700 সামথিং এই ব্যাসার্ধটা যদি কিউব করা হয় তাহলে কত বড় ভাবো তো। তুমি ভাবছো খুব ছোট সানের তুলনায়, কিন্তু যদি এই সংখ্যাটার কিউব করা হয় তখন কিন্তু বিশাল বড়। ঠিক আছে, তখন কিন্তু এই সংখ্যাটা বিশাল বড় হয়ে যায়। তখন কিন্তু আমাদের ছেড়ে দিলে চলবে না। যত বড় সংখ্যা তত বড় কি হবে? তত বড় তার কিউব হবে, কিউব করলে তত বড় হবে। তাই জন্য আমি এটাকে একেবারেই মুছে দিতে পারি না। এইটা যদি আমরা অমিট করে দিই, পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে দেখবো আমাদের পৃথিবীর যে আমরা মানে প্রদক্ষিণ করছি 365 দিনে, হিসাব করলে বেরোচ্ছে 200 দিনে, 250 দিনে এরকম বেরোচ্ছে। তখন কি হয়ে যাবে? অনেক তফাৎ হয়ে যাবে। আর হিসাব করে আর কি, আমরা যদি পৃথিবী আর সূর্যেরটা হিসাব করি, আমরা কি দেখব? আমাদের পৃথিবীর ব্যাসার্ধ বা সূর্যের ব্যাসার্ধ বার করা হয়েছে কিসের মাধ্যমে? আমাদের কিন্তু, আমরা গিয়ে কিন্তু সূর্যকে মেপে আসিনি, আমরা গিয়ে সূর্যকে কোনোদিনও মেপে আসিনি। আমরা মেপেছি কি? আমরা মেপেছি সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবী কতদিন সময় নিচ্ছে, সেইটার একটা পারফেক্ট ক্যালকুলেশন করেছি। আর সূর্যের ব্যাসার্ধ বেরিয়ে গেছে ঠিক ব্যাক ক্যালকুলেশন। তাহলে আমরা যে ভাবি যে এত বড় বড় গ্রহ, এই যে সূর্যের ব্যাসার্ধ আমি বলে দিচ্ছি, এই সায়েন্টিস্টরা বলে দিচ্ছে। কি করে বলে? ভাই, এই সহজ হিসাব তুমিও ঘরে বসে করতে পারবে। চাঁদের ব্যাসার্ধ কত তুমিও ঘরে বসে বার করে দিতে পারবে। ক্লিয়ার? কোনো বড় ব্যাপারই নয়। আমরা ভাবি স্পেস সায়েন্স অনেক বড় জিনিস, জাস্ট আমি যে ফর্মুলাটা দিলাম এটার ব্যাক ক্যালকুলেশন করো, তুমি টাইম জানো, তুমি পৃথিবীর ভর জানো, ঠিক আছে, তুমি কি জানো? পৃথিবীর ব্যাসার্ধ জানো, তাহলে সূর্যের ব্যাসার্ধ বার করা কোনো ব্যাপারই নয় তোমার কাছে। বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার? এইবার বলো, তোমাদের নিজেদের মনে হচ্ছে এবার হ্যাঁ সায়েন্টিস্টরা এত সহজ হিসাব করে? তুমি একটা ক্যালকুলেটর নিয়ে বসে গেলে তুমিও হিসাব করে দিতে পারবে। পৃথিবীর ব্যাসার্ধ আর বলিনি, ভালো করে দেখো শামিম, পৃথিবীর ব্যাসার্ধ বলিনি। পৃথিবী থেকে কক্ষপথে যেখানে স্থাপন হয়ে আছে সেইটা হচ্ছে ক্যাপিটাল আর। আর স্মল এইচ কোনটা? স্মল এইচ হচ্ছে তোমার স্যাটেলাইটটার খালি ব্যাসার্ধ। ঠিক আছে, স্যাটেলাইটটার গা অবধি পৃথিবী থেকে, পৃথিবীর কেন্দ্রে থেকে যতটা দূরত্ব, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, একদম রে অপটিক্স দিয়েও বিচার করা যায়। আমি তোমাদের যদি সহজ ভাষায় বলি, আমাদের এখান থেকে শনি গ্রহ কত দূরে অবস্থিত, আমাকে যদি বলে এটা হিসাব করতে, ঠিক আছে, আমাকে যদি বলে হিসাব করতে, আমি এমন একটা লাইট পাঠাবো। আমি যদি একটা সাধারণ হিসাব চিন্তাধারার আমি একজন মানুষ হই, আমি কি করব? আমি একটা এমন লাইট পাঠাবো যেটা কি, যেটা মানে শনি গ্রহতে গিয়ে পড়বে, আর এটা সেটা আমি পৃথিবীতে বসে ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, আমি একটা লাইট পাঠালাম বৃহস্পতিতে, বা তোমার শনি গ্রহতে বা বৃহস্পতিতে আমি পাঠালাম, ধরো বৃহস্পতিতে পাঠালাম একটা লাইট।
দেখা গেল লাইটটা 10 মিনিট বাদে আমি দেখতে পেলাম বৃহস্পতিতে গিয়ে পৌঁছেছে, ঠিক আছে, লাইটটা 10 মিনিট বাদে বৃহস্পতিতে পৌঁছেছে আমি দেখতে পেলাম, তাহলে আসলে বৃহস্পতিতে কতক্ষণে পৌঁছেছিল? আসলে বৃহস্পতিতে পৌঁছেছিল হচ্ছে 5 মিনিটে। ক্লিয়ার? আসলে বৃহস্পতিতে পৌঁছেছে 5 মিনিটে। কারণ কি, ওটা বৃহস্পতিতে গিয়ে আলোটা পড়েছে, তারপরে সেই আলোটা আমি দেখতে পেয়েছি কখন, যেই আলোটা রিফ্লেক্ট হয়ে যখন এসছে আমার চোখে, তার মানে 5 মিনিটে আমি ওটা আলোটা পৌঁছে গেছিল। তাহলে আমি হিসাব করি, আমি বার করে দিতে পারবো, যদি আলোর গতিবেগ আমার কাছে নির্ণয় করা আছে তাহলে আমি বার করে দিতে পারবো তো কত দূরে ওটা অবস্থিত, তাই নয় কি? তাই নয় কি? এই সহজ হিসাবগুলোই আমাদের কি হয়, বইতে এত কঠিন কঠিন ভাষায় দেওয়া থাকে, এত কঠিন করে দেওয়া থাকে যে আমরা বুঝতেই পারি না আমরা ফিজিক্স কেন পড়বো। আসলে ফিজিক্সের মতন মজাদার জিনিসই হয় না, যদি তুমি একবার বুঝে যাও এর পিছনে গল্প কি। এর পিছনে গল্প হচ্ছে, তুমি আজকে যদি নিউটন হতে, তোমার কাছে কোনো মেশিন পত্র ছিল না, তোমার কাছে কোনো মেশিন পত্র ছিল না, তোমার হাতে সাজানো কিছু ছিল না, তাকে কি করতে হয়েছিল, তৈরি করে নিতে হয়েছিল। সে যখন তৈরি করেছিল জিনিসটা, সেই প্রাইমারি জিনিসগুলো হিসাব করেই তৈরি করেছিল, কোনো বড় বড় মেশিন পত্র নিয়ে বসেনি। হ্যাঁ, তবে এখন আমরা নিখুঁত হিসাব করবার জন্য ওই মেশিন পত্রগুলো ইউজ করে থাকি। না হলে তুমিও ঘরে বসে জ্যোতিষবিদ্যা খুব ইজিলি করতে পারো, তুমিও লোককে বলতে পারো এত তারিখে সূর্যগ্রহণ আসছে, এত তারিখে চন্দ্রগ্রহণ আসছে, তুমিও ঘরে বসে হিসাব করতে পারো, খুবই ইজি ব্যাপার, কোনো বড় ব্যাপারই নয়, ঠিক আছে। আমি কলেজে আমার স্টুডেন্টদের সেম কথা বলি। রনি, আচ্ছা রনি, তুমি কি সেই যে সিকিম মানিপাল ইউনিভার্সিটি প্রফেসর বা কিছু? রনি, চলো আমরা আজকে যাব হচ্ছে, আমরা এবার জীবন বিজ্ঞানের জন্য, আচ্ছা বর্ধমান ইউনিভার্সিটি, আচ্ছা বুঝতে পেরেছি তুমি কে। আচ্ছা তুমি শুভদীপ স্যারকেও কল করেছিলে, যাই হোক। হ্যাঁ, তো ফিজিক্স হচ্ছে এতটাই সহজ জিনিস, একদম ফিজিক্স হচ্ছে সহজ জিনিস, তোমাকে খালি বুঝতে হবে মানটা, ঠিক আছে। মাথার মধ্যে খালি এইটুকুনি ঢুকিয়ে নিতে হবে কি, মাথার মধ্যে খালি এইটুকুনি ঢুকিয়ে নিতে হবে যে ফিজিক্স ইজি, আমাকে প্রাইমারি জিনিস দিয়ে হিসাব করতে হবে। আমার এখানে কোনো স্পেস সায়েন্স পড়তে আসিনি আমি, ঠিক আছে, এখানে আমি কোনো অ্যাস্ট্রোনমি পড়তে আসিনি, ঠিক আছে। অ্যাস্ট্রোনমি পড়ার জন্য অনেক বড় দূর পড়াশোনা করতে হয়, এটা অ্যাস্ট্রোনমি নয়, একেবারে প্রাইমারি সায়েন্স, মানে তুমি একটা বাচ্চা হলে কিভাবে হিসাব করতে, সেটাই হচ্ছে সায়েন্স। ম্যাথ আসে তো মেন্সে? একদমই আসে না, ঠিক আছে, আমি একদমই আসে না। তুমি যদি হিসাব করে দেখো, এতদিনে মানে 10 বছরের যদি কাউন্ট করো, তুমি 5খানা ম্যাথ এসেছিল এতদিনে, ঠিক আছে, 5খানা ম্যাথ এসেছিল। তবে এইগুলো আমি জানবো কেন? তাহলে ম্যাথ যখন আসে না, আমি কি জানবো কেন? কারণ তোমার যখন এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে, তুমি অনেক কোয়েশ্চেনের অ্যান্সার নিজের মাথায় এগুলো ক্লিক করে করে দিতে পারবে। ক্লিয়ার? নিজের মাথায় কি হবে, ক্লিক করে যাবে, নিজেই ইজিলি করে দিতে পারবে। তার জন্য কি হয়েছে, তুমি যখনই একটা বেস জেনে যাবে, তখন তোমার কাছে কি হবে, ফিজিক্স ইজি হয়ে যাবে, ঠিক আছে, ফিজিক্স হয়ে যাবে ইজি, ঠিক আছে। তুমি যদি স্বাভাবিক ফিজিক্সের একটা সহজ হিসাব না জানতে, যে আমরা কি করতাম আমি বলে দিলাম, মানে আমি দেখতে পাচ্ছি বৃহস্পতিতে আলোটা পৌঁছাতে 10 মিনিট সময় লেগেছে, ঠিক আছে, বৃহস্পতিতে আলোটা পৌঁছাতে 10 মিনিট সময় লেগেছে, তোমার কাছে আমি আলোর গতিবেগ দিয়ে দিয়েছি। তোমার যদি বেসিক কনসেপ্টটাই না থাকতো, তোমার যদি বেসিক কনসেপ্টটাই না থাকতো যে আলোটা গিয়ে ফিরে আসবে তারপরে আমি দেখতে পাবো, তা সেটা যদি তোমার না থাকতো, তুমি কি করতে, অঙ্কটা ভুল করে দিয়ে আসতে। তো কি, আলোটা পড়ছে তারপরে রিটার্ন করছে তারপরে তুমি দেখতে পাচ্ছ, তার মানে কি পথটা কতবার কভার করেছে, আলোটা 2বার কভার করেছে, পথটা 2বার কভার করেছে। ক্লিয়ার? ক্লিয়ার? পথটা 2বার কভার করেছে। তাহলে কি, তাহলে আমাদের এই বেসিক জিনিসগুলো জানতে হয়, ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো জানলেই তোমার প্রবলেম কেটে যাবে। আচ্ছা বাফারিং হচ্ছে, আমি ক্যামেরা অফ করে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা থ্যাংক ইউ রনি, তুমি প্রফেসর, তোমাকে তুমি বলাও সাজে না আমার, তোমার কাছে আমি অতি নগণ্য। তো যাই হোক, তবুও চলো আমরা ক্লাসের দিকে এগোচ্ছি, ক্লাসের দিকে এগোনো যাক। এই প্রাইমারি জিনিসগুলো আমাদের লাগবে, আমাদের এই প্রাইমারি জিনিসগুলোই মাথায় রাখতে হবে। এর থেকে বেশি যারা এখানে এসে বলছিলে আরো ডেপথে ঢুকুন স্যার, আরো ডেপথে ঢুকুন স্যার, লাগে না ডেপথে। তুমি এখানে মানে কোনো স্পেস সায়েন্স নিয়ে রিসার্চ করতে আসো নি। চলো, আজকে আমরা বায়োলজির বেশি দূর এগোতে পারবো না, আজকে আমরা ট্যাক্সোনমির পার্ট ধরবো, ট্যাক্সোনমিটা ধরবো, ঠিক আছে, ট্যাক্সোনমি ধরে তারপরে আমরা এগোবো।
ঠিক আছে, ট্যাক্সোনমি দিয়ে আমাদের স্টার্ট হবে আজকের বায়োলজির রাস্তা। ঠিক আছে, চলো চলো ডিসেবল গ্রুপ চ্যাট করে দিচ্ছি। চলো, আই হেট ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির কোনো ডেপথের কোয়েশ্চেন আসে না। তুমি যদি মনে করছো যে ট্যাক্সোনমির হেভি ডেপথের কোয়েশ্চেন হবে, একদমই নয়, খুব প্রাইমারি লেভেলের কোয়েশ্চেন হয়। তো সেই প্রাইমারি লেভেলটুকুই জানবো, তার থেকে বেশি জানার এক ফোঁটাও দরকার নেই। বেশি পড়বে, মাথার মধ্যে লোড নেবে, তত তোমার প্রবলেম দাঁড়াবে। ঠিক আছে, চলো আজকে আমরা জানবো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি থেকে যে কোয়েশ্চেন গুলো আসে, কারণ ট্যাক্সোনমি থেকে তোমার প্রাইমারি কোয়েশ্চেন আসে, কোনো ডেপথের কোয়েশ্চেন আসে না। ডেপথের কোয়েশ্চেন যখন আমি যাব, তখন সেই ডেপথের যেগুলো লাগবে সেইগুলোকে নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, কিন্তু ট্যাক্সোনমির ডেপথ কোনো উদ্ভিদের তো অন্তত লাগেই না, বটানি থেকে অন্তত লাগেই না, যেটা লাগে জুলজির কিছু লাগে। ঠিক আছে, তাও ডেপথ লাগে না। ঠিক আছে, চলো তো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির ফার্স্ট পার্ট কি, ট্যাক্সোনমি কেন, ট্যাক্সোনমিটা কেন? ট্যাক্সোনমির নাম এসছে ট্যাক্সন থেকে। ঠিক আছে, ট্যাক্সন কথার থেকে জন্ম ট্যাক্সোনমি, যেটা গ্রিক শব্দ। কি ট্যাক্সন কথার অর্থ? গ্রিক শব্দ মানে হচ্ছে নাম, এক কথা হচ্ছে নাম। ঠিক আছে, এর পিছনের হিস্ট্রি যেটা, সেটা আমরা অন্য একদিন গল্পের ছলে অনেক কিছু জানবো, যখন আমরা বৈজ্ঞানিকদের বর্ণনা পড়বো, তখন এর পিছনে সৃষ্টির রহস্যটা আমরা জেনে নেব। তো আজকে এটা বলবো এই ট্যাক্সোনমির প্রাইমারি কনসেপ্টটা। ঠিক আছে, এগুলো কোথা থেকে সৃষ্টি হয়ে হয়ে এসছে। ট্যাক্সন কথা থেকে ট্যাক্সোনমির সৃষ্টি। ঠিক আছে, যেখান থেকে ট্যাক্সন কথা থেকে এসছে ফার্স্টে ট্যাক্সা, সেখান থেকে এসছে ট্যাক্সোনমি। ক্লিয়ার? সেখান থেকে এসছে ট্যাক্সা, দেন ট্যাক্সোনমি। এই যে ট্যাক্সোনমি কথাটা, ঠিক আছে, এই ট্যাক্সোনমি কথাটার প্রাইমারি যে সৃষ্টি যেখান থেকে, সেই রাস্তাটা একবার আমরা ধরে এগোচ্ছি। চলো, হিপোক্রেটিস এবং অ্যারিস্টটল। হিপোক্রেটিস এবং অ্যারিস্টটল কি করেছিল, ডিভাইড দ্য অ্যানিমাল ওয়ার্ল্ড ইনটু প্রিডমিনেন্টলি, মানে প্রথম দিকে অ্যানিমাল ওয়ার্ল্ডকে এরা কয়েকটা ভাগে ভাগ করেছিল। কি কি? বার্ডস, ইনসেক্টস, ফিশ এবং ওয়েলস, এই চারটে ভাগে ভাগ করেছিল। ক্লিয়ার? এই চারটে ভাগে এরা ভাগ করেছিল। তো এটা এমন কি আবিষ্কার ছিল? তোমার মনে এখন প্রশ্ন আসবে, এমন কি আবিষ্কার? চারটে ভাগ, এটা তো খুব ইজি ব্যাপার। এ তো আমিও বলতে পারি ওটা পাখি, ওটা ইনসেক্ট, ওটা ফিশ, ওটা হোয়েল, এটা তো আমিও বলতে পারি। কিন্তু এনাদের মধ্যে, এনাদের সময় যখন কিছু আবিষ্কার হয়নি, তুমি যদি একটা মশাকে উঠতে দেখতে বা একটা পাখিকে যদি উঠতে দেখতে, দুজনেই উঠছে, তার মানে নির্ঘাত দুটোই পাখি। মশাকেও পাখি বলে দিতে, বাদুরকেও পাখি বলে দিতে, বার্ডকেও পাখি বলে দিতে। কিন্তু ওরা এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পেরেছিল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। তাহলে কি আমি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে বার্ডস, ইনসেক্ট, এদের মধ্যে ডিভাইডেশন একটা বড় আবিষ্কার ছিল। তার থেকেও বড় আবিষ্কার ছিল এটা, যে উনি ফিশ এবং ওয়েলস এর মধ্যে মানে ডিসইন্টিগ্রেট বা ডিস্টিংগুইশ করতে পেরেছিলেন। উনি বলে দেননি দুজনেই জলে সাঁতার কাটে, দুজনেরই মুখ মাকু আকৃতির, দুজনেরই লেজ আছে, দুজনেই লেজ ঝাপটায়, তাহলে কি দুজনেই মাছ, এটা বলে দেয়নি। ঠিক আছে, আমরা এখনো ভুল করে যাই, আমরা এখনো বলে যাই তিমি মাছ, তিমি মাছ, কিন্তু তিমি আদৌ মাছ নয়, সেটা এরা অলরেডি তখন বলে দিয়েছিল। ক্লিয়ার? তারা অলরেডি তখন বলে দিয়েছিল ফিশ এবং ওয়েলস এই আলাদা একটা আলাদা দুটো সেকশনের মধ্যে এদের ফেলেছিল, এবং বার্ডস এবং ইনসেক্টস কেও আলাদা দুটো সেকশনের মধ্যে ফেলেছিল। ক্লিয়ার? তো এইটা একটা ভালো আবিষ্কার ছিল, আমরা এটাকে কোনোদিনও দূরে সরিয়ে দিতে পারি না। ঠিক আছে, তারপরে এলেন প্লিনি। প্লিনি কি? প্লিনিকে আমরা ভালো করে চিনি, একজন দার্শনিক। প্লিনি কি? একজন দার্শনিক ছিলেন। দার্শনিক, স্যার দার্শনিক কি? যে পিএইচডি করে সেও একজন দার্শনিক। সে কি করে? সায়েন্সের, এই যে পিএইচডি মানে, তুমি যদি একজন বাংলাদেশের একজন বড় পিএইচডি, ম্যাথে পিএইচডি করেছে, তাকে যদি দেখো, তার নাম হচ্ছে চমক হাসান, তার একটা অসাধারণ ইউটিউব চ্যানেলও আছে, তুমি সেটাও দেখতে পারো। তাকে দেখবে অঙ্ককে খেলার ছলে কিভাবে করানো যায়, একটা মানুষকে, একটা বাচ্চাকেও অঙ্ক কিভাবে শেখানো যায়, ক্যালকুলেশন কিভাবে শেখানো যায়, একটা থিওরি কিভাবে এসছে বাচ্চাদেরকে বোঝায়। তার নাম হচ্ছে চমক হাসান। এই চমক হাসান কি করে? চমক হাসান একজন দার্শনিক। কিসের দার্শনিক? উনি রিসার্চ করে কি নিয়ে? বাচ্চাদের ম্যাথ নিয়ে রিসার্চ করে। তো তাকে আমরা কি বলবো? এ মা, বাচ্চাদের ম্যাথ নিয়ে তো আমার থেকেও কম জানে। না, সে হয়তো তোমার থেকে বড়দের ম্যাথ,
যেগুলো আমরা ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, হ্যানা ত্যানা, এইগুলো হয়তো কম জানতেই পারে, কিন্তু তার যেই জায়গাটা দক্ষ সে, সেই জায়গাটা তুমি কোনোদিনও তাকে নাড়াতে পারবে না। সে একটা যত সুন্দর করে বাচ্চাকে বোঝাতে পারবে, তুমি তত একটা সুন্দর করে বাচ্চাকে বোঝাতে পারবে না। ক্লিয়ার? একজন বড় মাপের একজন বিশিষ্ট সায়েন্টিস্টকে একজন বাচ্চাকে পড়াতে বসাতে বলবে, একটা 2 এর বাচ্চাকে পড়াতে বলবে, দেখবে সায়েন্টিস্টটা পাগল হয়ে গেছে, দ্বিতীয় দিন থেকে হয়ে গেছে তার কাজ শেষ, ঠিক আছে? কিন্তু একটা 10 পাস করা ছেলে হয়তো সেই 2 এর বাচ্চাটাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে তার পড়া। তো এইখানে এদের কাজও ছিল সেমনি, খুব প্রাইমারি জিনিসগুলো এরা ধরিয়ে দিয়েছিল, কি আমাদের যারা বড় লেভেলের সায়েন্টিস্ট তাদের হাতে ধরিয়ে দিয়েছিল, এটা হচ্ছে প্রাইমারি, এইটাই হচ্ছে প্রাইমারি, এইখান দিয়েই শুরু হবে তোমাদের জার্নি, তোমাদের বড় রাস্তা, তোমাদের যে রাস্তায় ছোটা সেটা এইখান দিয়ে শুরু হবে, সেটা তুলে দিয়েছিল এরা, হিপোক্রেটিস, অ্যারিস্টটল এবং প্লিনি। প্লিনি কি করেছিল? প্লিনি একটা বই লিখেছিল, তার নাম কি? হিস্টোরিয়া ন্যাচারালিস। সেখানে গাছেদের, বিভিন্ন গাছেদের বৈশিষ্ট্য নিয়ে তিনি আলোচনা করেছিলেন, ঠিক আছে? তারপরে এলো আমাদের ট্যাক্সোনমির জনক, বা যাকে আমরা বলে থাকি ট্যাক্সোনমির আসল মুখ, সেটাকে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, তারপরে ক্যারোলাস লিনিয়াসের আগমন হলো এবং তিনি দুটো বই লিখলেন, যেই দুটো বইয়ের সম্বন্ধে আজও আমাদের পড়ানো হয়। যারা বটানি নিয়ে পড়েছে, যারা বটানি নিয়ে পড়েছে তারা নিশ্চয়ই জানো, আজও এনার বই, ক্যারোলাস লিনিয়াসের বই আজও আমাদের পড়তে হয়, ঠিক আছে? তো তার লেখা বইয়ের নাম কি? সিস্টেমা ন্যাচুরি। এটা ন্যাচুরাল হয়ে গেছে, এটা হবে ন্যাচুরি, ঠিক আছে? ঠিক আছে, এটা হবে কি? সিস্টেমা ন্যাচুরি। ইনি কি আবিষ্কার করেছিলেন? ইনি কি লিখেছিলেন? সিস্টেমা ন্যাচুরি, যেখানে তিনি গাছের প্রত্যেকটা বৈশিষ্ট্য ধরে ধরে তাকে শ্রেণীবিভাগ করেন এবং প্রত্যেকটা গাছের একটি করে নাম দেন, যেটাই আজকে আমরা সায়েন্টিফিক নেম হিসাবে পড়ে থাকি, ঠিক আছে? যেটাকে আমরা সায়েন্টিফিক নেম হিসাবে পড়ে থাকি। ক্লিয়ার? এনার লেখা আরেকটা অসাধারণ বই, সেটা হচ্ছে কি? স্পিসিস প্ল্যান্টেরাম। স্পিসিস প্ল্যান্টেরামও একটা অসাধারণ বই। ক্লিয়ার? তারপরে আমরা যেটা জানবো, লিনিয়াস। লিনিয়াস কি করেছিল? আমাদের এই যে কিংডম, যেটাকে আমরা বলছি যে আমাদের সাম্রাজ্য, এই যে জীবের সাম্রাজ্য, এটাকে উনি দুভাগে ভাগ করেছিলেন। তিনি প্রথম এই দুভাগে ভাগ করেন, কি বলেছিলেন তিনি? দুটো ভাগে বিভক্ত, কি কি? অ্যানিম্যাল এবং প্ল্যান্ট কিংডম, এই দুই শ্রেণী বিভাগ করেন। অ্যানিম্যালে ভাগ করেন এবং প্ল্যান্টে ভাগ করেন, ঠিক আছে? তার নাম দেন অ্যানিম্যালিয়া এবং প্ল্যান্টি। আজও আমাদের এই নামেই আমরা পড়ে থাকি এইগুলো, ঠিক আছে? অ্যানিম্যালিয়া এবং প্ল্যান্টি, এই দুটো ভাগে বিভক্ত করেছিলেন। কিন্তু সেই সমসময়ে হোয়াইটেকার, সমসময় মানে 4-5 বছর এদিক ওদিক, ঠিক আছে? হোয়াইটেকার কি বলেছিলেন? কিংডমকে 5টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তিনি কি দিয়েছিলেন? 5 কিংডম থিওরি, ঠিক আছে? 5 রাজ্য শ্রেণীবিন্যাস। বাংলায় কি বলবে? 5 রাজ্য শ্রেণীবিন্যাস। 5 রাজ্য শ্রেণীবিন্যাস তিনি করেছিলেন। ক্লিয়ার? 5 রাজ্য শ্রেণীবিন্যাস তিনি করেছিলেন। কি কি সেগুলো? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তিনি এক ধাপ লাফিয়ে উঠে গেলেন উপরে, তিনি এক ধাপ লাফিয়ে উপরে উঠে গেলেন। তিনি কি বললেন? না, এই 5টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তারপরে, ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি, আচ্ছা তোমরা বলবে স্ক্রিনটা কি ছোট হয়ে গেল? এইখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা আমি তোমাদের ঠিক করে দেব, ঠিক আছে? এই পার্টটা আমি ঠিক করে দেব। তোমরা এখানে আমি দেখতে পাচ্ছি যা ভুল লেখা আছে। তো চলো আমি এই লাইনটা বলে দিচ্ছি, এখানে যেটা হবে, ঠিক আছে? এই লাইনটা হবে না, ঠিক আছে? এখানে একটু ভুল হয়ে গেছে, ইংলিশে ট্রান্সলেট যখন অটো কারেক্ট ট্রান্সলেট করেছে, ভুলভাল ট্রান্সলেট হয়েছে, ঠিক আছে? চলো, এপি ডি ক্যান্ডোলে, নাম কি? এপি ডি ক্যান্ডোলে প্রথম coined the term, ঠিক আছে? coined the term taxonomy, ঠিক আছে? কি বলছে? এপিডি ক্যান্ডোলে, এই যে ট্যাক্সোনমি কথাটা আমরা ইউজ করছি, এই ট্যাক্সোনমি কথাটা কে প্রথম ব্যবহার করেছিলেন? এপিডি ক্যান্ডোলে। এপিডি ক্যান্ডোলে, ঠিক আছে? ক্যান্ডোলে না, ঠিক আছে? উনি একজন ল্যাটিন ছিল তো, ক্যান্ডোলে,
ঠিক আছে, ক্যান দোলে ওটা, ঠিক আছে, বাংলায় যখন লিখবে দ, নট ড, ঠিক আছে, এপিডি ক্যান দোলে এটি আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, এই আবিষ্কার না, এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। ক্লিয়ার? ক্লিয়ার সবার? সময় প্রায় শেষের দিকে 50 হতে চলেছে, তবুও এর পরের পার্টে এগোই। তারপরের পার্টে আমরা যেটা জানবো, এখানে বাংলাগুলো দেওয়া আছে, এর পরের পার্ট যেগুলো ফাদার অফ দ্য সাবজেক্ট, আমরা কি জানবো, কোন সাবজেক্টের ফাদার কাকে বলা হয়, এটা আমাদের জেনে রাখা দরকার। মেডিকেশনের ফাদার কাকে বলা হয়, হিপোক্রেটিসকে বলা হয়। জুলজির ফাদার বলা হয় অ্যারিস্টটলকে। বটানির ফাদার বলা হয় থিওফ্রাস্টাসকে। প্ল্যান্ট ফিজিওলজির জনক বলা হয় স্টিফেন হ্যালসকে। কিন্তু এটার আমি বলেছিলাম ভারতীয় প্ল্যান্ট ফিজিওলজির জনক বা ইন্ডিয়ান প্ল্যান্ট ফিজিওলজি, ঠিক আছে, ইন্ডিয়ান প্ল্যান্ট ফিজিওলজির জনক কাকে বলবো, জেসি বোস বা জগদীশ চন্দ্র বোস, একজন বাঙালি, আশা করি গর্ববোধ হয় এনাকে নিয়ে সবার, ঠিক আছে। তো জেসি বোস এটি মানে প্রথম তাকে কি বলা হয়, ভারতীয় প্ল্যান্ট ফিজিওলজির জনক, ঠিক আছে, ভারতীয় উদ্ভিদ শারীরবিদ্যার জনক হচ্ছে কে, জেসি বোস, ঠিক আছে। এছাড়া কি ট্যাক্সোনমি, ট্যাক্সোনমিক জনক কাকে বলা হয়, ক্যারোলাস লিনিয়াস, যেটা তোমাকে আগেই বললাম। আর হেরিডিটির জনক, ঠিক আছে, তো হেরিডিটির জনক কাকে বলা হয়, গ্রেগার জোহান্স মেন্ডেল, ঠিক আছে, গ্রেগার জোহান্স মেন্ডেলকে বলা হয় হেরিডিটির জনক। এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। ক্লিয়ার সবার? চলো তারপরে এখানে বাংলা দেওয়া আছে, এই এর পরে আমরা যেটা পড়বো, ঠিক আছে, এর পরে যেটা আমরা পড়বো হায়ারার্কি। এই হায়ারার্কি কি, হায়ারার্কি কথার অর্থ হচ্ছে সিঁড়ি, হায়ারার্কি কথার অর্থ হচ্ছে সিঁড়ি বা ল্যাডার যেটাকে বলে থাকি, ঠিক আছে, ঠিক আছে, সিঁড়ি বা ল্যাডার এই শব্দের ক্ষেত্রে ইউজ হয় হায়ারার্কি, ঠিক আছে। তো এই হায়ারার্কি কথার অর্থ কি, আমাদের যখনই কাউকে শ্রেণীবিন্যাস করতে হবে, আমাদের কি করতে হবে, তাকে একটা ল্যাডারে ভাগ করতে হবে, তাকে একটা সিঁড়ি দিয়ে ভাগ করতে হবে। কি সেই ল্যাডার গুলো, যেমন তোমার তোমার যে নাম, ধরো স্বর্ণালী, ঠিক আছে, স্বর্ণালী, স্বর্ণালীর ক্ষেত্রে আমি যদি দেখি, ওর স্বর্ণালী তোমার কি কর্মকার টাইটেল, তাই তো, তো একবার দেখে নি, স্বর্ণালী, স্বর্ণালী কর্মকার, তাই তো। তো ধরো একটা বানিয়ে নিলাম, স্বর্ণালী কর্মকারী আমি বানিয়ে নিলাম, চলো। তো একজনের নাম হচ্ছে স্বর্ণালী কর্মকার, ঠিক আছে, ঠিক আছে। কর্মকার টাইটেলটা কোথা থেকে এসছে, সোনার কাজ করতো যারা, তাদের বলা হতো কর্মকার, ঠিক আছে, সোনার কাজ করতো যারা, তাদের বলা হতো কর্মকার, তাই তো। এইবার তুমি যদি দেখো যে আমি স্বর্ণালীর ট্যাক্সন কি ভাগ করব, ফার্স্টে আমি কি দেখবো, ফার্স্টে আমি ওকে ভাগ করব একটা মানুষ, তোর প্রথম ধাপ কি হবে, মানুষ, ক্লিয়ার, ওর প্রথম ধাপ কি হলো, মানুষ। ও কি ধরনের মানুষ, ও একটা মেয়ে, তো মহিলা, ঠিক আছে, বা মেয়ে, ক্লিয়ার। এইবার ও একজন মেয়ে, ও কোন বংশের মানুষ, যেই বংশের মানুষ তারা কি কাজ করে, স্বর্ণকার তারা, ঠিক আছে, তারা সবাই স্বর্ণকার হয়। এবার স্বর্ণকারদের মধ্যে অনেক টাইটেল হয়, স্বর্ণকারদের মধ্যে কারুর টাইটেল কর্মকার হয়, কারুর টাইটেল স্বর্ণকার হয়। ও কি স্বর্ণকারদের মধ্যে কি টাইটেল, ওর ওর টাইটেল হচ্ছে কর্মকার, হলো। তো আমি এটা হায়ারার্কিতে ভাগ করলাম আরেকটা। এবার কর্মকার, কর্মকার কোন কর্মকার বললাম, হচ্ছে কোন জায়গার কর্মকার, আমি বললাম যে কলকাতার কর্মকার, ঠিক আছে, কলকাতার কোথাকার কর্মকার, কলকাতার বললাম মৌলালি স্ট্রিটের কর্মকার, ঠিক আছে, মৌলালির কর্মকার। তো মৌলালির কোথাকার কর্মকার, মৌলালির বললাম 23 নম্বর স্ট্রিটের কর্মকার, ঠিক আছে। এইবার আমি স্ট্রিটে ঢুকে গেছি, এখানে দেখলাম একটাই কর্মকার বাড়ি, কিন্তু কর্মকার বাড়ি তো আবার 6 জন কর্মকার আছে। তো তার মধ্যেও কোন কর্মকার, তার মধ্যেও হচ্ছে ওর টাইটেল কি, কর্মকার। এবং এমনও তো হয় যে কর্মকার বাড়িতে ওর দিদির বিয়ে হয়ে গেছে, সে আর ওই বাড়িতেই থাকে, কিন্তু তার কর্মকার টাইটেল নয়, তো কি, ও হচ্ছে কর্মকার বাড়ির
কর্মকার টাইটেল এবং নাম কি, তার নাম হচ্ছে স্বর্ণালী। আলটিমেটলি গিয়ে আমি এখানে দাঁড়াতে পারলাম, এখানে গিয়ে আমি স্টে করলাম। ঠিক আছে, এই যে ধাপে ধাপে আমি ওকে খুঁজে খুঁজে বার করলাম, ও একটা মানুষ, ও একটা মেয়ে, ও স্বর্ণকার মানে স্বর্ণকার ফ্যামিলি, দেন ওর টাইটেল কর্মকার, ও কলকাতায় থাকে, ও মৌলালির বাসিন্দা, 23 নম্বর স্ট্রিটে থাকে, যেখানে কর্মকার বাড়ি আছে, ওই কর্মকার বাড়ির স্বর্ণালী হচ্ছে এই স্বর্ণালী কর্মকার। তোর সাইন্টিফিক নেম কি দাঁড়ালো? স্বর্ণালী কর্মকার। কথার কথা বললাম, ঠিক আছে? তো এই যে আমি ধাপে ধাপে সাজালাম একে খুঁজে বার করবার জন্য, এটাকে আমি কি বলবো? এটাকেই আমি বলবো হায়ারার্কি। তেমনি আমাদের এখানেও হায়ারার্কি দেখতে পাওয়া যায়। কি কি? আমাদের এটা কবিতার মতন দেখো মুখস্থ হয়ে যাবে, কবিতার মতন মুখস্থ হয়ে যাবে, আর ইংলিশটাই মুখস্থ করবে, কেউ বাংলাটা মুখস্থ করবে না। এখানে বাংলা দেওয়া আছে, ঠিক আছে? এখানে বাংলা দেওয়া আছে না, বাংলা দেওয়া নেই, আমি ইচ্ছা করে দিইনি, ঠিক আছে? বাংলাটাকেও মুখস্থ করতে যাবে না, কিংডম মানে মানে রাজ্য, ফাইলাম মানে পর্ব, এগুলো মুখস্থ করতে যাবে না, ঠিক আছে? তো কি মনে করবে, কি মুখস্থ রাখবে? চলো কিভাবে দেখো, কবিতা কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস, কি ছন্দ মিলে যাবে দেখো, কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস। মানে আমাকে যদি 7টা হায়ারার্কিতে ভাগ করতে হয়, কি কি হবে? এটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন দেয়, কোনটার পর কোনটা আসে, কি কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস, কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস। হয়ে গেল? ক্লিয়ার? ক্লিয়ার সবার? এইবার এইবার আমাদের যেটা আসছে লিনিয়ার হায়ারার্কি। লিনিয়ার হায়ারার্কিতে তুমি যদি দেখো যে লিনিয়ার হায়ারার্কি কি বলছে, এই 7টা স্টেপে ভাগ করেছিল। কি কি? কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস। এইবার এই কিংডমের প্রথম ভাগটা কি ছিল আমাদের মানুষের ক্ষেত্রে? প্রথমটা কি? অ্যানিমালিয়া। প্রথমটা কি? অ্যানিমালিয়া। অ্যানিমালিয়ার অন্তর্ভুক্ত মানে আমরা কি? প্রাণী, ঠিক আছে? আমরা কি? প্রাণী। এই অ্যানিমেলিয়ার আমরা কোন মানে পর্বভুক্ত, সেটা যদি দেখি কোন ফাইলামের অন্তর্গত, সেটা হচ্ছে কি? করডাটা, বা যেটাকে আমরা বলি মেরুদণ্ডী। আমরা কি প্রাণী? মেরুদণ্ডী। কারণ প্রাণী জগতের মধ্যে তো অনেক প্রাণী আছে যারা মেরুদণ্ডী নয়, তাই তো? তাহলে মেরুদণ্ডী গেল। এবার মেরুদণ্ডী অনেক প্রাণী আছে, যেমন সাপ মেরুদণ্ডী প্রাণী, কিন্তু কি তারা ম্যামেল নয়, কিন্তু আমরা কি? স্তন্যপায়ী, তাই তো? আমরা ম্যামেল, আমরা স্তন্যপায়ী। তারপর স্তন্যপায়ীর মধ্যে বেশিরভাগ গরু। গরু কি? গরু প্রাইমেটস নয়, কিন্তু আমরা প্রাইমেটস, কারণ আমরা মাংস খাই, তাহলে কি? মাংসাশী, ঠিক আছে? আর কি এলো? এইবার এইবার যেটা আসছি আমরা হোমিনিডি বংশভুক্ত, ঠিক আছে? মাংসাশী মানে হোমিনিডির মধ্যে যদি দেখি আমাদের মানুষ ছাড়া আর কে পড়বে? প্রাইমেটস তো গেল, কিন্তু হোমিনিডি, হোমিনিডির মধ্যে কে বলছে? বেবুন। বেবুনও কিন্তু হোমিনিডির অংশ অন্তর্গত, ঠিক আছে? কিন্তু হনুমান নয়, ঠিক আছে? হনুমান হোমিনিডি নয়, ঠিক আছে? দেন এর মধ্যে কি আসছে? বেবুন, মানুষ, এগুলো আসছে যারা মাংস খায়, কারণ প্রাইমেটস থেকেই তাদের রাস্তা আলাদা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? প্রাইমেটস থেকেই তাদের রাস্তা আলাদা হয়ে গেছে, যারা মাংসাশী আর যারা অমাংসাশী। গেল? চলো তারপরে কি? ফ্যামিলি গেল। এবার জেনাস। জেনাসে এসে কি দাঁড়াচ্ছে? জেনাস আমাদের হোমো, ঠিক আছে? আমাদের জেনাস কি? হোমো। আর আমাদের স্পিসিস কি? স্যাপিয়েন্স। তো কি আমাদের সাইন্টিফিক নেম কি দাঁড়ালো? হোমো স্যাপিয়েন্স। এখন আবার উপপর্বও চালু করা হয়েছে, যেটাকে কি বলি আমরা? হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েসি, ঠিক আছে? তো আমাদের কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো হচ্ছে এই জায়গায় এসে কি? হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েসি। আমাদের নাম কি তাহলে? হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েসি। এইখানে আমরা এসে আজকে এন্ড করব। তো যতখানি পড়ালাম ততখানি ক্লিয়ার? ততখানি পড়ালাম ততখানি ক্লিয়ার? ট্যাক্সোনমি মিন্স নামকরণ, নামকরণ পদ্ধতি, ঠিক আছে? সবার ক্লিয়ার? চলো, তো আজকের মতো এখানেই শেষ করতে হবে, আর 2.5 মিনিট মতন বাকি আছে। তো চলো আজকে এখানে এন্ড করলাম, পরের দিন আবার ক্লাস হবে, মজা এসে যাবে ক্লাসে। তো চলো আজকের মতো টাটা। কি বলছে সৈকত? কলকাতায় একবার আসলে পায়ের ধুলো নেবো, এমন কোনো দরকার নেই, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নয়, আমি তোমাদের বন্ধুদের মতন, আমিও অঢেল কিছু জানি না, আমারও নলেজ সীমিত, ঠিক আছে? আমাকে যদি একজন বড়, যদি এখানে এই রনি এসে আমাকে যদি কোয়েশ্চেন করে তার ইঞ্জিনিয়ারিং এর, তোরাই না আমি অ্যান্সার দিতে পারবো, কারণ আমি জানি না অত, ঠিক আছে? আমি যেটুকুনি জানি আমি সেইটুকুনি তোমাদের বোঝাবার চেষ্টা করি, কারণ আমিও এক সময় প্রবলেম ভোগ করেছি।
আমার আজকে তোমাদের শেখানোর পিছনে একটাই কারণ, যে আমি এক সময় যে প্রবলেমগুলো ভোগ করেছি সেইগুলো যাতে তোমরা কোনোদিনও ভোগ না করো। আমার প্রবলেম হয়েছে মানে আমি সেই প্রবলেমগুলোকে জাজ করেছি যে এই প্রবলেমগুলো আমার ছিল, একটা স্টুডেন্টের এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয়। তো সেই জিনিসগুলোকে আমি কি করি, তোমাদের কাছে একটা সাধারণ মানুষের, একটা সাধারণ, আমি যেহেতু মিডিওকার স্টুডেন্ট, আমি নিজে একজন মিডিওকার স্টুডেন্ট ছিলাম, তো আমি জানি যে একটা মিডিওকার স্টুডেন্টের কি দরকার পড়ে, একটা মিডিওকার স্টুডেন্টের কি দরকার পড়ে, সেই হিসাবে আমি তোমাদের দিই। ঠিক আছে, তো চলো সব পায়ের ধুলো ফুলো নিয়ে কিছু হবে না। ঠিক আছে, তো চলো এমনি দেখা হবে, মজা হবে, কলকাতায় এসে দেখা হচ্ছে, সেই ব্যাপারে তো নিশ্চিন্ত। 14 দিনের আগে থাকি বাড়িতে পড়ে, তারপরে দেখা হবে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, টাটা, গুড বাই। তোমাদের এই স্লাইড গুলো পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো, আগের দিনের যে স্লাইডটা আমি দিইনি, কারণ ওখানে তোমাদের এক্সাম গেছিল, তো আজকে তোমাদের ওখানে চলে যাবে হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই, বিদায়। এক্সাম এখনো পাইনি?